উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি সহ নানা অপকর্ম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট ছাড়াও আবাসন প্রকল্পের নামে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুটপাটের অর্থের বড় একটি অংশ পাচার করার অভিযোগ রয়েছে। ডিবিসি নিউজের অনুসন্ধানেও মিলেছে তার দুর্নীতি ও দখল বাণিজ্যের নানা তথ্য। আমাদের মেইন জিনিস হলো সংসদীয় আসন ঢাকা ৩ কেরানীগঞ্জ থেকে টানা 4 বারের এমপি নসরুল হামিদ 2014 থেকে 2024 3 মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এর নেতৃত্বে ছিলেন নসরুল হামিদ। আর এসব অপকর্মের বড় সহযোগী ছিলেন জ্বালানি উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাবান কয়েকজন। বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। দেশে প্রথমবার এলএনজি আমদানি শুরু হয় 2018-19 অর্থবছরে। ঘুরে ফিরে এর কাজ পায় 4টি কোম্পানি। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। তবে সিঙ্গাপুরের 2টি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। এই 2 কোম্পানি বেশিরভাগ এলএনজি সরবরাহ করে। অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধভাবে বিদ্যুৎ খাতে 72,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পাইয়ে দিতে কমিশন, বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে ভাড়া ও অতিরিক্ত মুনাফার মাধ্যমে এই লুটপাট হয়েছে। এছাড়া এলএনজি আমদানি ও গ্যাস ক্ষেত্র কূপ খননে ব্যাপক দুর্নীতির ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এসব দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন নসরুল হামিদ। লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করা এবং লুণ্ঠন করার জন্য আইনগতভাবেই একটা আইনি কাঠামো তৈরি করে ফেলা হয়েছে। তো তার মধ্যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যেই থাকুক না কেন, তিনি তো তার দায়, এই কৃতকর্মের দায় এড়াতে পারবেন না। সেটা নসরুল হামিদই হোক আর XYZ হোক। কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গড়ে তুলেছিলেন প্রায় 600 একর জমির উপর বিশাল এই খামার বাড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বেশিরভাগ জমিই ছিল তার দখল করা। আমার কাছে 5 দাগে আছে, এই দাগে 996 দাগে আছে আপনার 18%। উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আমগো জায়গা আছে 22% জায়গা আছে। আমগো টাকা দেওয়ার কথা আসলো, টাকাটা দেয়নি। বুড়িগঙ্গার পাশাপাশি অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে নসরুল হামিদের বিরুদ্ধে। এটা আমাদের পারি পুকুর ছিল, জালে এতি কইরা নিছেন। আমারটা 15% জায়গাটা তারা জাল জড়ি কইরা খেয়ে পালিয়েছে। নজরুল হামিদ দীপু সাহেবের এরা লোক, ঘনিষ্ঠ লোক। এরা দেবত্বর বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, এরা এমন কোনো কাজ নাই না করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে কেরানীগঞ্জে সরকারি আবাসন প্রকল্প ঝিলমিল এর জমি দখল করে বানিয়েছেন প্রিয় প্রাঙ্গণ প্রকল্প। বছরের পর বছর আটকে রেখেছেন এই প্রকল্পের কাজ। 2020-এ যখন আমি ঝিলমিল প্রকল্পের রাস্তা টেন্ডার করি, সবগুলো রাস্তা, তখন আওয়ামী লীগের এক কন্ট্রাক্টর সে কাজ পায়নি দেখে আমার অফিস পর্যন্ত ভাঙচুর করছিল, রাজুকের অফিসে। যে কন্ট্রাক্টর আমার রুম ভাঙচুর করেছিল, আমি ওকে বলেছিলাম যে দেখো, সে আমার পিস্তল তাক করে আমরা কয়েক গুলি করে মেরে, তোমার গুলিতে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার এখনই মৃত্যু হবে। আর কেরানীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, সায়েন্স চেয়ারম্যান, সেও আমার অফিসে আসছিল, হুমকি দিচ্ছিল কাজের জন্য। তৎকালীন যে মন্ত্রী ছিল নসরুল হামিদ, সেই তাকে ব্যাকআপ দিত। দখলের অভিযোগ অস্বীকার করেছেন নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের দায়িত্বে থাকা একজন। আমি যে টাইমে এই কাগজপত্র দিতাম, ওইগুলো বিক্রি করে দিছি, ওইগুলো 2010-এর আগে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে কৃষি জমি দখল করে প্রতিষ্ঠা করেন হামিদ অর্থনৈতিক অঞ্চল। মেয়ের নামে শুরু করেছিলেন আলিফিয়া রিভার ভিউ প্রকল্প। কিছু কিছু জায়গা আছেন মালিকানা, আর সারাটা তলি বিল আছেন খাস। এই দুনিয়া নিতে একটা বিল দিচ্ছে। কমপক্ষে 10,000 পরিবার স্যার চলতো এই বিল্লাতে, আমরাই চলতাম।
মালিকরা হামিদ গ্রুপরা অন্য গ্রুপরা জায়গা নিয়ে আমগরে এনে থান নাই। এটা কিনছে মানে কেউ কেউ টাকা দাও কিনছে, কেউ কেউ ফার্টিলিটি ধরেও কিনছে। শুধু দেশেই নয়, বিদেশেও নামে বেনামে অঢেল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি নসরুল হামিদের ৯৮টি ব্যাংক হিসাবে ৩,২২২ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নসরুল হামিদকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা। ইউসুফ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনেই দেখছিলাম যে প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে সেটা অনুমোদন পর্যন্ত সিন্ডিকেটকে 20টি ধাপে অর্থ দিতে হতো। তো এতগুলো ধাপে যদি অর্থ দিতে হয়, সেই ক্ষেত্রে ওই প্রকল্পের কাজ কিভাবে এগোতো, এইটা আপনার কাছে জানতে চাই। আর সেই সঙ্গে নসরুল হামিদের এই দুর্নীতির সঙ্গে কি ধরনের সংশ্লিষ্টতা ছিল, কিভাবে তিনি প্রভাবিত করতেন, যদি বলেন আমাদেরকে। ঈশ্বর, আপনি যেমনটি দেখছিলেন প্রতিবেদনে, বর্তমান সরকারের যে শ্বেতপত্র কমিটি, সেই কমিটি কিন্তু বিদ্যুৎ খাতেই, শুধুমাত্র বিদ্যুৎ খাতেই ৭২,০০০ কোটি টাকার যে অনিয়ম হয়েছে সেটি কিন্তু প্রাথমিক প্রমাণ পেয়েছে। এবং এই খাতের সংশ্লিষ্টরা, বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এটি একটি শুধুমাত্র সূচনা হলো। এর পরবর্তীতে বিদ্যুৎ খাতের যে প্রকল্পগুলো আছে এগুলো যদি ধাপে ধাপে ধরে একটার পরে একটা অনিয়মগুলো খুঁজে বের করা হয়, তাহলে কিন্তু আরও অনেক বড় অনিয়মের চিত্র বেরিয়ে আসবে। এবং এর সাথে কিন্তু নসরুল হামিদ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১০ বছর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। এবং ৩টা ক্ষেত্র, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত এবং খনিজ সম্পদ খাত, আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমের প্রকল্প নেওয়া হয়েছিল এবং আলাদা আলাদাভাবে বিভিন্ন খাতে এই দুর্নীতি করার চিত্র কিন্তু উঠে এসেছে এই বর্তমান শ্বেতপত্র কমিটির মাধ্যমে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই তারা কিন্তু দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন, যে আইনটি করেছিল, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি আইন যে আইনটি করেছিল, সেটিতে কিন্তু তারা যে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি করবে জনগণের প্রয়োজনে, এমনটা বলে যে আইনটি করেছিল, সেই আইনের আওতায় কিন্তু বলা হয়েছিল যে তাদের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এবং পরবর্তীতে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এই আইনের যথাযথ ব্যবহার হয়নি, বরং এই আইনটিকে ব্যবহার করে, অপব্যবহার করে, আইনের অপব্যবহার করে এবং আইনি কাঠামোর মধ্যে এই বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ খাতে ব্যাপক পরিমাণে অনিয়ম হয়েছে। আপনি জানেন যে দুদকের যে অনুসন্ধান চলছে নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে, সেই অনুসন্ধানেও কিন্তু এমন চিত্র উঠে এসেছে। তার ৯৮টি অ্যাকাউন্টে প্রায় ৩২,০০০ কোটি টাকার সন্দেহজনক এবং অসামঞ্জস্যপূর্ণ যে লেনদেন, সেই চিত্র কিন্তু উঠে এসেছে। এবং দুদকের অনুসন্ধানে এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট ইউনিটের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানেও কিন্তু দেখা গেছে যে নসরুল হামিদ বিপু এই বিদেশেও প্রচুর পরিমাণ অর্থ পাচার করেছেন। এবং কী পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটি কিন্তু এখনও মানে আরও তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবং দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট ইউনিট তারা কিন্তু সেই কার্যক্রম করছে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে কিভাবে দুর্নীতিটি হয়েছে, আমি সেই বিষয়ে বলতে চাই, আমাদের প্রতিবেদনের অনুসন্ধান এবং এর আগেও কিন্তু ব্যাপক পরিমাণে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ খাতের যে দুর্নীতিগুলো হয়েছে সেটা কিন্তু অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দেওয়ার মাধ্যমে এই দুর্নীতিটা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে বিদ্যুতের চাহিদা আছে তা 16 থেকে সর্বোচ্চ 17,000 মেগাওয়াট, এটা হচ্ছে গ্রীষ্মকালে, এবং শীতে কিন্তু সেই বিদ্যুতের চাহিদা 8 থেকে 9,000 মেগাওয়াটের মতো থাকে। কিন্তু আমাদের যে বিদ্যুতের ক্যাপাসিটি তৈরি করা হয়েছে সেটা প্রায় 30,000 মেগাওয়াট। অর্থাৎ আমাদের যদি 17,000 মেগাওয়াট চাহিদা থাকে, সেইটার ক্যাপাসিটি সর্বোচ্চ 20,000 মেগাওয়াট হতে পারত। কিন্তু সেটা যদি প্রায় 25, 26 বা 30,000 মেগাওয়াট হয়, এই যে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু তাদের যে ক্যাপাসিটি পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু সরকারকে দিতে হচ্ছে। অর্থাৎ জনগণের পকেট থেকে যে টাকাটা যাচ্ছে বিদ্যুৎ বিল বাবদ বা ট্যাক্স বাবদ, সেই টাকাটা কিন্তু এই
অতিরিক্ত ক্যাপাসিটি চার্জের নামে এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা নিয়ে নিচ্ছেন। আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে আমাদের যে কুইক রেন্টাল এবং বিদ্যুৎ খাতের রেন্টাল বেসরকারি খাতে আইপিপি মালিকদেরকে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে দেওয়া হয়েছে সেটি আমাদের মোট বিদ্যুতের অর্ধেকের বেশি, অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কিন্তু সেই আমাদের বেসরকারি খাতের মালিকরা নিয়ে নিচ্ছেন। এবং সেই টাকা যে এমনি মালিকরা পেয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়, কারণ এই যে একটা আইন করা হয়েছে এই আইনের অধীনে কোনো রকমের প্রশ্ন করা যাবে না। সেই আইনের ক্ষমতা বলে টেন্ডার ছাড়া বিনা এই আইনটা তো বর্তমান বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিধান বিশেষ আইন সেটা তো বর্তমান সরকার বাতিল করেছে। জি, সেটা তো এখন বাতিল হয়েছে, কিন্তু আমি তো কথা বলছি সে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বিদ্যুৎ খাতের যে বিষয়গুলো হয়েছে সেই সময়কার কথাগুলো বলছি। এবং সেই সময় কিন্তু এই কোনো রকমের টেন্ডার ছাড়াই এই বিদ্যুতের প্রকল্পগুলো বেসরকারি খাতের মালিকদেরকে দেয়া হতো এবং সেইখানে কিন্তু এই সুযোগটা নিয়েছে। যদি উন্মুক্ত টেন্ডার পর্যায়ের মধ্যে হতো তাহলে কিন্তু এইখানে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি আরো ত্বরান্বিত হতো। জি ইউসুফ, ধন্যবাদ আপনাকে।